আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যাকাউন্টিং নাম্বার সার্টিফিকেটের সাথে আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও। সবাই হাজির হলে সবাইকে নিয়ে একসাথে ক্লাসটি শুরু করব। একটু দ্রুত হাজির হও, হ্যাঁ। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমাদের ম্যানেজমেন্ট প্রথম পত্র শেষ হবে। আমরা আজকে পড়ব ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ 2 নম্বর পড়ব ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। 3 নম্বর পড়ব ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ঠিক আছে, এই টপিক থেকে প্রশ্ন আসে খুব কম। কপাল যদি ভালো থাকে একটা প্রশ্ন তুমি কমন পেতে পারো। একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমরা আজকে পড়ব। সবাই একটু দ্রুত হাজির হও। আর আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে, ঠিক আছে? আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলো। সবাই হাজির হও, সবাই হাজির হও, ঠিক আছে? সবাই হাজির হও, সবাই মানে সবাই। আর শুরুতে একটা কাজ করো, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও আর জানাইতে পারো কে কোথা থেকে বলতেছো। এরপর আমি শুরু করব ক্লাসটা, ঠিক আছে? ওকে ওকে। ফেনী, কুমিল্লা কাছাকাছি আছো। তারপর চিটাগাং, ওয়ালাইকুম আসসালাম। বলো বলো কে কোথা থেকে বলতেছে বলো। দিনাজপুর, রংপুর, চিটাগাং। ওয়ালাইকুম আসসালাম। সবাই হাজির হও, ঠিক আছে? সবাই মানে সবাই, কেউ লেট করবা না, কেউ লেট করবা না। ওয়ালাইকুম আসসালাম। রাইট, খন্দকার সাইম আছে আমাদের সাথে। সবাই সবার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দাও। আর সবাই একটু দ্রুত হাজির হও। আর আগামীকাল আর কি একটা আপডেটটা জানাই দিই। সত্য কথা বলতে ক্লাসগুলো নিতে অনেক কষ্ট হয়, কলিজা ফেটে যায়। আমার সামনে এক্সামের দিনও ক্লাস হবে, এক্সামের আগের দিনও ক্লাস হবে। আর 4টা দিন বাকি আছে আজকের পরে। ওই 4টা দিনে সেকেন্ড পেপার শেষ হবে। তাহলে ওই 4 দিনে আমি সেকেন্ড পেপার শেষ করব। জনকের উপরে তোমাদের অনেকের আবদার ছিল, তাই না? ওই সেকেন্ড পেপারের এমসিকিউ সলভ করাতে গিয়ে আমরা জনক পড়ে ফেলবো। এমসিকিউর সাথে কি জনকটা পড়ে ফেলবো। এই কারণে তোমাদের ন্যূনতম দায়বদ্ধতা আছে না? একটা দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা আছে। আমি কিন্তু কোনো টাকা পয়সার জন্য তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি না। তোমাদের কাছ থেকে কিন্তু 1 টাকাও নিচ্ছি না আমি। একদম ফ্রিতে 10টা ক্লাস পাচ্ছ। অনেক কনফিউশন এগুলো ক্লিয়ার করতেছো। অনেক বইতে অনেক ভুলভাল পড়ছো, ওগুলো ক্লিয়ার করতেছি। এত কিছু বিনা পয়সা কিন্তু তোমরা পাচ্ছ। এগুলো কিন্তু চুক্তি ছিল না তোমাদের সাথে আমার। এর বিনিময়ে তোমাদের সবাইকে থাকতে হবে। আগামীকাল থেকে গত 6টা ক্লাসে যা করছো সেকেন্ড পেপার থেকে কিন্তু প্রশ্ন বেশি হয়, ঠিক আছে? আর জিনিসগুলো একটু কঠিন জিনিসগুলো সহজ করার জন্য আমি আছি। আর সেকেন্ড পেপারে আমি ফার্স্ট পেপার থেকে ভালো পড়াই, আমি নিজেও মনে করি। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সোজা বাংলা কথায়, ঠিক আছে? কারণ সেকেন্ড পেপারে বোঝানোর অনেক কিছু আছে। বুঝলে এগুলো সহজ, আর না বুঝলে এগুলো কঠিন। জনগণের উপরও ক্লাসটা হয়ে যাবে। সবাই একটু থাকার ট্রাই করবা, ঠিক আছে?
পুরানো স্মৃতি, সারিয়া তাসনিম গত বছরের স্টুডেন্ট মনে হয়, তাই না? এত হার্ড হয় কেন? এটা আমরা যে এখন পরীক্ষা দিচ্ছি না ভার্সিটিতে সেমিস্টার পরীক্ষা, সেখানেও হার্ড হয়, সেখানে আরও বেশি হার্ড। সো অ্যাডমিশন পরীক্ষার প্রশ্নগুলোকে হার্ড বলে লাভ নাই, ঠিক আছে? 200 জন হয়েছে মাত্র। শেষ দিন পর্যন্ত থাকার ট্রাই করবা। না এখন পড়ার দরকার নাই, রাজশাহীর পরীক্ষার আগে পড়িও, জাস্ট রাজশাহীর পরীক্ষার আগে পড়িও। আসো আল্লাহর নামে শুরু করলাম, হ্যাঁ আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছে আমরা একটু দেখি, কি বলছে আমরা একটু দেখি। ভিন্ন কালার নেই। ব্যবসায় উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য 9 কোনটি? আমরা প্রথমে পড়তেছি কি ভাইয়া, ব্যবসায় উদ্যোগ। তার মানে ব্যবসায় করার জন্য যে কর্ম প্রচেষ্টা গ্রহণ করে তাকে বলা হয় উদ্যোক্তা, আর যে জিনিসটা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে উদ্যোগ। তাহলে এখানে বলছি কি ভাইয়া, ব্যবসায়ী উদ্যোক্তার, যে মানে উদ্যোগ গ্রহণ করে সেই তো উদ্যোক্তা। মৌলিক বৈশিষ্ট্য 9 কোনটি? আচ্ছা, যে উদ্যোক্তা হয় সে কি করে ভাইয়া, ঝুঁকি গ্রহণ করে, সে মূলধন জোগাড় করে, সে অর্থসংস্থান করে, সে সব কিছু করার চেষ্টা করে, তাই তো, তাই না? তাই তাহলে দেখো, আত্মবিশ্বাস থাকা লাগে তার মধ্যে, অবশ্যই লাগে। মূলধন জোগাড়ের ক্ষমতা থাকে, অবশ্যই থাকে। উদ্ভাবনী শক্তি থাকে, থাকে। কিন্তু ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা, ভাইয়া ঝুঁকি এড়িয়ে চলবে, এটা কি উদ্যোক্তার বৈশিষ্ট্য হতে পারে? না, সে ঝুঁকি নেবে। ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার মানসিক গুণাবলী। তাহলে ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কেমন গুণাবলী? উদ্যোক্তার একটা মানসিক গুণাবলী। তাহলে মানসিক গুণাবলী হলে সে তো ঝুঁকি নেবে, ঝুঁকি এড়িয়ে চলবে না, এটা বৈশিষ্ট্য নয়। তারপরে আসো ভাইয়া, তারপরে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। তারপরে বলছে ভাইয়া, উদ্যোক্তার উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ করে কিভাবে? সে কিভাবে নতুন কৌশল গ্রহণ করে? তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে। কিভাবে ভাইয়া? উদ্ভাবনী শক্তির মাধ্যমে। তার মানে তার মধ্যে যে উজ্জীবিত শক্তি, সেই শক্তির মাধ্যমে সে নতুন করে কৌশল গ্রহণ করে। ধারণাগত দক্ষতা বলতে কি বোঝায়? আমি পড়াইছি, সেকেন্ড পেপারে আসবে। চিন্তার ক্ষমতাকে বোঝায়। ধারণাগত দক্ষতা বলতে চিন্তার ক্ষমতাকে বোঝায়। এই চিন্তার ক্ষমতা বা ধারণাগত দক্ষতা, এটা থাকে কার বেশি? উচ্চ স্তরের ব্যবস্থাপক। তারপর ভাইয়া কারিগরি দক্ষতা বলতে কি বোঝায়? কারিগরি দক্ষতা বলতে কি বোঝায়? কার্য সংক্রান্ত দক্ষতা। কার্য সংক্রান্ত দক্ষতা এটা থাকে কাদের? কার্য সংক্রান্ত দক্ষতা বা কারিগরি দক্ষতা এটা থাকে ভাই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। এটা পড়াতে গেলে মিনিমাম 20 মিনিট সময় নষ্ট হবে। এটা আমি কালকের ক্লাসে পড়াবো, ঠিক আছে? কালকের বা পরশু দিনের ক্লাসে আসবে, এটা আমি পড়াবো। তারপরে দেখো ভাইয়া, কারবারের ঝুঁকি গ্রহণকারীকে কি বলে? উদ্যোক্তা বলে। নতুন কোনো বিষয় যিনি এগিয়ে যান তাকে কি বলে? উদ্যোক্তা বলে। তারপর আসো, হু টপড, কে টপ করেছিল দ্য ফরবেস অ্যানুয়াল বিলিয়নার্স লিস্ট ইন 2022? তার মানে 2022-এর বার্ষিক বিলিয়নার কিসের? ফরবেসের। ফরবেসের বার্ষিক বিলিয়নার লিস্টে কে টপ করেছিল? কে টপ করছে ভাইয়া? এলন মাস্ক। তারপর আসো ভাইয়া, উদ্যোক্তার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে সে ঝুঁকি গ্রহণ করবে, ঝুঁকি গ্রহণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। ব্যবসায় শুরু করার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হচ্ছে উদ্যোক্তা। তারপর আসো ভাইয়া, সফল নারী উদ্যোক্তা ডক্টর হুসনে আরা বেগম নিচের কোন এনজিও প্রতিষ্ঠাতা? এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ডক্টর হুসনে আরা বেগম বগুড়াই TMSS ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ চালু করেন। কত সালে? 1980 সালে এটা চালু করেন, ঠিক আছে? ডান। উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ ধারণাটি প্রথম কে প্রচলন করেন? এটা প্রথম প্রচলন করেন রিচার্ড ক্যান্টিলন। রিচার্ড ক্যান্টিলন। তারপর আসো, উৎপাদনশীলতার অনুপাত ব্যাখ্যা করো। মার্কেটিং যারা পড়ছো তারা জানো, মার্কেটিং থেকে প্রশ্ন আসছে জিএসটিতে 2020-21-এ। উৎপাদনশীলতা কিভাবে মনে রাখবা? আউটপুট ভাগ ইনপুট। ইনপুট মানে কি ভাইয়া? একটা পণ্য উৎপাদন করতে কি পরিমাণ উপকরণ প্রয়োজন হয়,
কি পরিমাণ উপকরণ ব্যবহার করে একটা পণ্য উৎপাদন করা হয়, তার মানে পণ্য বা কাঙ্ক্ষিত বস্তু। এটাকে বলা হবে উৎপাদনশীলতা। তাহলে দেখো তো তুমি, আউটপুট ইনপুট, এই আউটপুট ইজ টু ইনপুট, এটার মানে হচ্ছে ভাইয়া আউটপুট ইনপুট, সেম কথা, ঠিক আছে? বা এভাবে বাংলায়ও লিখতে পারো তুমি, আউটপুট ভাগ ইনপুট, যে কথা আউটপুট ইজ টু ইনপুট, সেম কথা। কথা বুঝছো? এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো। ডান, এইটুকু ক্লিয়ার হলে পরবর্তীতে দেখো ভাইয়া, কোনটি ব্যবসায় উদ্যোগ হিসাবে বিবেচিত হয় না? তাহলে ব্যবসায় উদ্যোগ হিসাবে বিবেচিত হয় না ভাইয়া, ঝুঁকি গ্রহণ অবশ্যই করতে হবে। অর্থায়ন, এটা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। অর্থায়ন না থাকলে তো ব্যবসায় হবে না, তার মানে অর্থায়ন এটা গুরুত্বপূর্ণ। তারপর আছে ভাইয়া বাজার সৃষ্টি, অবশ্যই বাজার সৃষ্টি করতে হবে, নাহলে বিক্রি করতে পারবে না, তাই তো? তাই তো সেবা প্রদান, এখানে বাধ্যবাধকতা আছে কোনো? বাধ্যবাধকতা নাই, তাহলে সেবা প্রদান এটা ব্যবসায় উদ্যোগ হিসেবে বিবেচিত নয়, ঠিক আছে? এটা নর্মালি তুমি করতে পারো চাইলে, কিন্তু এগুলো নর্মালি না, এগুলো ব্যবসায়ের সাথে জড়িত, এগুলো ব্যবসায়ের সাথে জড়িত। একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের নিচের কোনটি, আর্থসামাজিক উন্নয়ন নিচের কোনটি তোমরাই বলো? নতুন নতুন পণ্য সেবা প্রাপ্তি। তাহলে নতুন নতুন পণ্য সেবা প্রাপ্তি, আগে পাইতা না এখন পাইতেছো, এটা কি তোমার উন্নয়ন না? অবশ্যই উন্নয়ন। তারপরে দেখো ভাইয়া ঝুঁকি গ্রহণ, উদ্যোক্তার কোন ধরনের গুণাবলী? মানসিক গুণাবলী পরে ফেলছি। গৃহীত উদ্যোগ দ্বারা ভালো কিছু অর্জিত হবে, এই ধরনের চিন্তা কোন গুণাবলীকে প্রকাশ করে? তাহলে ভালো কিছু হবে, আমরা বলি না টেনশন নিস না, আল্লাহ চাইলে ভালো কিছু হবে, এটা কি? আমার আত্মবিশ্বাস। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে আত্মবিশ্বাস। তারপর আসো, ব্যবসায়ী সংগঠন ও পরিচালনা ঝুঁকি গ্রহণ করে কে? উদ্যোক্তা। উদ্যোক্তা সর্বশেষ কাজ কোনটি? এ জায়গায় ফাও কথা বলছে, সর্বশেষ কাজ কি? ব্যবসা ভেঙে দেওয়া। ব্যবসা ভাঙবে কেন? ব্যবসা গড়বে, মামলা করবে কেন? বুঝাবে, মুনাফা নিয়ে ভাগাভাগি করবে। আরে ভাই, তাহলে উদ্যোক্তা কাজ ঝুঁকি গ্রহণ করা, অর্থায়ন, ব্যবসাকে সংগঠিত করা, এগুলো হচ্ছে উদ্যোক্তার কাজ। সর্বশেষ সর্বপ্রথম, এগুলো যদি তোমাকে কনফিউশন ফেলার জন্য, কোনোটি নয়, কোনোটি নয়, ঠিক আছে? উদ্যোক্তাগণ হলেন ঝুঁকি গ্রহণকারী। কোন ব্যক্তি, কোন ব্যক্তি সফল উদ্যোক্তাদের তালিকা নেই ভাইয়া? রণদা প্রসাদ সাহা, স্যামসন এইচ চৌধুরী, জহরুল ইসলাম, তারপর আছে কে ভাইয়া হুসনে আরা বেগম, কাইসার হামিদ খান নামে কোনো ব্যক্তির নাম শুনছো যারা ব্যবসা করে সফল হয়েছে? না ভাইয়া, ক্লাস 10-এর বই থেকে আসছে, এইচএসসির বই তো আছে নাই যে তা না, ক্লাস 10-এর বইতে আমরা পড়ছি কি? জহরুল ইসলাম, স্যামসন এইচ চৌধুরী, টিএমএস ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের উনিকে হুসনে আরা বেগম, এই মানুষগুলোকে আমরা পাইছি। তারপরে আছে কে? রণদা প্রসাদ শাহ, উনি একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী। তাহলে সফল উদ্যোক্তা তালিকা নাই কে? কাইসার হামিদ, এর নাম জীবনও শুনি নাই। তারপর আসো ভাইয়া ব্যবসা উদ্যোগের জনককে? রিচার্ড ক্যান্টিলন, ইংলিশে পড়েছি, এখন বাংলা পড়েছি, মনে আছে কিন্তু আমার। যে দলিলের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে, ভাইয়া এটা হচ্ছে একটা ফাইন্যান্সের প্রশ্ন, আমি মুখস্থ জানি। লেটার অফ ক্রেডিট, কি হবে? লেটার অফ ক্রেডিট হবে। কোন গুণটি থাকা একজন উদ্যোক্তার জন্য আবশ্যক? অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবে। প্রথমে ঝুঁকি গ্রহণের গুণটি থাকা আবশ্যক। মোকাবেলা এগুলো পরের বিষয়, পরের সাবজেক্ট এগুলো, কিন্তু ঝুঁকি গ্রহণ এটা অবশ্যই থাকতে হবে। তারপরে দেখো ভাইয়া কে সর্বপ্রথম অর্থনীতিতে উদ্যোগের প্রচলন করেন? রিচার্ড ক্যান্টিলন। রিচার্ড ক্যান্টিলন নিজস্ব ব্যবস্থা গড়ে তোলে চুক্তির ভিত্তিতে, নিজস্ব ব্যবস্থা গড়ে তোলে চুক্তির ভিত্তিতে। অন্যের কাজ করে দেওয়াকে কি বলে? নিজের মন মতো করে অন্যের সাথে চুক্তি করে একটা কাজ করে দেবো আমি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা আউটসোর্সিং বলতে পারি না? তোমার সাথে আমার চুক্তি হয়েছে, কে আছে এখানে? মোহাম্মদ নাহিদ। আমি বললাম নাহিদ তুমি তোমার কাজ করাবা, ভালো কথা, তুমি আমাকে খুঁজে নিবা না? কাজ পারে কারা কারা? হ্যাঁ খুঁজে নিবা। আমি আমার ঘরে বসে তোমার কাজটা করে দিলাম, বিনিময়ে আমি কিছু টাকা পাইলাম, এটা কি আউটসোর্সিং না? এটাই তো আউটসোর্সিং। তাহলে নিজস্ব ব্যবস্থা গড়ে তোলে, তার মানে আমার নিজস্ব একটা অবস্থান আছে,
ওই অবস্থান থেকে চুক্তির ভিত্তিতে তোমার কাজটা আমি করে দিছি, এটাকেই তো বলবে আউটসোর্সিং। তাহলে কি হবে ভাইয়া? আউটসোর্সিং হবে। তারপর আসো ভাইয়া, সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে উদ্যোক্তার কোন ধরনের গুণাবলী বলে? এটা হচ্ছে ভাইয়া কৃতিত্বার্জনের চাহিদা, মানে সফল হতে চায়, এটা লাইক দ্যাট সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তোমরা পড়ছো না ভাইয়া সর্বশেষ চাহিদা, মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ চাহিদা কোনটা? আত্মতৃপ্তির চাহিদা বা আত্মপূর্ণতার চাহিদা, মনে আছে? তাহলে এটা কি? সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, সফল হতেই হবে আমাকে। রাজনীতি করে হোক, বক্তব্য দিয়ে হোক, সভা করে হোক, সেমিনার করে হোক, নিজেকে প্রকাশ করে হোক, আমাকে সফল হতেই হবে, তীব্র আকাঙ্ক্ষা। তাহলে এটাকে কি বলে ভাইয়া? এটা হচ্ছে আত্মপূর্ণতার চাহিদা, মাসলোর চাহিদা সোপান তত্ত্বের শেষ চাহিদা। তাহলে এটা কি বলে? কৃতিত্ব অর্জনের চাহিদা। তারপরে দেখো ইংরাজি ক্যারিয়ার শব্দের বাংলা অর্থ কি? ক্যারিয়ার শব্দের বাংলা জীবিকা অর্জন উপায়, সেলফ প্র্যাকটিস, এটা আমি করাবো না, এগুলো দেখার দরকার নাই, ঠিক আছে? ওগুলো পড়লেই হবে, বোর্ড কোয়েশ্চেনগুলো পড়লেই হবে। তারপর আসো বোর্ড কোয়েশ্চেন বলতেছে কেন? ইউনিভার্সিটি কোয়েশ্চেন। তোমরা তো এখন আর বোর্ডে নাই, বড় হয়ে গেছো না অনেক। কয়দিন পরে তোমাদের মধ্যে থেকে দার্শনিক বের হবে, নাস্তিক বের হবে, মোরতাদ বের হবে, ভণ্ড বের হবে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ বের হবে। কথা বুঝছো? মাইন্ড করিও না, তোমাদের মধ্য থেকে বের হবে। প্রতিটা ব্যাচে একটা করে বোকা চন্দ্র আছে, একটা করে না একাধিক হইতে পারে। এখন স্কুল লাইফ, কলেজ লাইফে ভালোই ছিল, ইউনিভার্সিটি লাইফে গিয়ে বলবে দেয়ার ইজ নো গড। স্বাভাবিক। ইউনিভার্সিটি লাইফে গিয়ে বলবে দেয়ার ইজ নো গড, এতদিন পড়াশোনা করে গড বলতে কিছু পাই নাই, এটা বলবে তোমাদের মধ্যে থেকে, আমাদের মধ্যে থেকে অনেকে বলবে, স্বাভাবিক, মাইন্ড করিও না কেউ। যেহেতু কাটমার কেমন, শেষে কথা বলবো। হ্যাঁ ইনশাল্লাহ তোমার মতো ভালো মানুষও বের হবে, কিন্তু তোমার নামে শেষে রবিউল আইআর দিছো। এখানে আইআর দ্বারা কি বোঝায়? আইআর দ্বারা তো আমি বুঝি ভাইয়া একটা জিনিস, সেটা হচ্ছে ভাইয়া ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ মানে আন্তর্জাতিক সম্পর্ক। এখন তুমি আয়ের দ্বারা কি বুঝো? এই সম্পর্কে কাদের সাথে? আন্তর্জাতিক সম্পর্ক। তার মানে বাংলাদেশ ছাড়িয়ে বাহিরের দেশে চলে গেছে। তুমি কি এমন কোনো কিছু করছো কিনা? মোবাইলের মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, আরো যা যা আছে, ইমোর কথা বাদ দিলাম। বাইরের দেশে কোনো মেয়ের সাথে কি সম্পর্ক আছে নাকি? প্রেমের টানে, রবিউলের টানে বাংলাদেশে চলে আসলো, অমুক গ্রামে তমুক গ্রামে। খবরদার এগুলা করিও না, কিন্তু লাইফ শেষ। কথা বুঝছো? এগুলা করিও না। সম্পর্ক করবা বাবা মার পরামর্শে, সিদ্ধান্ত নিয়ে, ঠিক আছে? ডান। এই বিজনেসের আচ্ছা, ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। ব্যবসা তো আমরা করি না? করি কেন? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। মুনাফা অর্জন স্বল্পমেয়াদী উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ। এখন আসো তাহলে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এর মানে কি? ব্যবসায় তুমি ব্যবহার করবা, তার মানে তোমার ব্যবসা করতে গেলে তুমি কম্পিউটার ব্যবহার করবা, তুমি ওয়ার্ড ফাইল ব্যবহার করবা, তুমি এক্সেল ব্যবহার করবা, তুমি পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারো, তুমি মোবাইলের ব্যবহার করতে পারো, তুমি আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারো, তুমি ক্যামেরার ব্যবহার করতে পারো, তুমি মোবাইলের ব্যবহার করতে পারো ব্যবসায়িক ক্ষেত্রে। এটাকে বলে ভাইয়া ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এইটুকু তো ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? আইআর ইসলাম রাব্বি না ইন্টারন্যাশনাল রিলেশনশিপ? ও সরি রবিউল ইসলাম রাব্বি। আরে ভাই রবিউল ইসলাম রাব্বি, এটাই তো সুন্দর। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমি তো মনে হচ্ছে এটা বলবো না আগে। যাই হোক, এই বিজনেসে নিচের কোন মডেলে একজন ভোক্তা, কি বলছি? ভোক্তা, ভোক্তার ইংলিশ কি ভাইয়া? কনজিউমার। অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রি করে। কার কাছে? ভোক্তার নিকট। ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট, তার মানে এটা কি ভাইয়া? কনজিউমার। তাহলে কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার। অনেক বইতে দেখছি ভাইয়া
এই প্রথম ভোক্তা যিনি আছে তিনি তো ভাইয়া ভোগের উদ্দেশ্যে ক্রয় করে নাই, তিনি তো ভোগের উদ্দেশ্যে ক্রয় করে নাই, তিনি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছে। তার মানে পুনরায় বিক্রি করছে এই কারণে। তাহলে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে ভোক্তা আর ক্রেতার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ভাইয়া যে চূড়ান্তভাবে ভোগ করে তাকে বলা হয় ভোক্তা। চূড়ান্ত ভোগকারী হচ্ছে ভোক্তা, আর চূড়ান্ত ভোগকারী নয় কেনে চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না, সে হচ্ছে ক্রেতা, শুধু ক্রেতা। শুধু ক্রেতা কারা ভাইয়া? উৎপাদন বা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, এরা হচ্ছে ক্রেতা। আর যারা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ক্রয় করে তারা হচ্ছে ক্রেতা ও ভোক্তা। তাহলে ভোক্তা ভোগের উদ্দেশ্যে যেহেতু ক্রয় করে চূড়ান্ত ভাবে, তাহলে ভোক্তা শব্দটা প্রাধান্য পাবে। এইটা হচ্ছে মূল তফাৎ। তাহলে এই কারণে ভাইয়া, এই কারণে অনেকে বলছে কনজিউমার টু কনজিউমার, এইটাই আছে, এটাই সর্বজনের নিকট গ্রহণযোগ্য, ঠিক আছে। আর অনেক বইতে দেখা গেছে এই জায়গায় কাস্টমার টু কনজিউমার এই শব্দটা ইউজ করছে। তোমরা তোমাদের প্রতি সাজেস্ট থাকবে অবশ্যই তোমরা কনজিউমার টু কনজিউমার দিবা, ঠিক আছে। বেশি বিতর্কে দরকার নাই, কনজিউমার টু কনজিউমার এই শব্দটা দিবা, ঠিক আছে। এই ক্ষেত্রে একটু এক্সেপশনাল। আর এমনি যত সি টু বি হোক, সি টু বি হইলে কি দিবা তুমি? কাস্টমার টু বিজনেস এভাবে দিও, ঠিক আছে। আর এই ক্ষেত্রে জাস্ট কনজিউমার টু কনজিউমারটা দিবা, ঠিক আছে ভাইয়া। সবার প্রতি রিকোয়েস্ট রইল। নিচেও সেম প্রশ্ন করছে, একজন ভোক্তা অন্য একজন ভোক্তা, তাহলে সি টু সি, সি টু সি, এটাও সি টু সি, এটাও সি টু সি। এটা বাংলায় করছে, এটা ইংলিশ করছে, পরপর 2 বছর আসছে। কথা বুঝছো ভাইয়া? এটা আসছে ঢাবিতে 15-তে, ঢাবি 20-21-এ, দেখছো লাভিতে আসছে জাক্কান ইবি মানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জাস্ট যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখছো প্রশ্ন চলে আসছে কেন পড়াই। MICR এর পুনরূপ কি? MICR এর পুনরূপ মনে রাখতে গেলে আইটা মনে রাখবে একটু, জাস্ট ইনক। আই মানে কি ভাইয়া? ইনক। আই মানে কি ভাইয়া? ইনক। ভাইয়া ইনক নাই কাটা, ইনক নাই কাটা, ইনক আছে, ইনক আছে। তাহলে আসো, এম দ্বারা কি? ম্যাগনেটিক। ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনাইজেশন, ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনাইজেশন। এখানে ম্যাগনেটিক নাই, আছে ম্যানেজারিয়াল। বাদ পুনরূপটা শেখা লাগবে। তাহলে MICR এর পুনরূপ কি ভাইয়া? ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন। এটা প্রবর্তন করে কে ভাইয়া? এটা প্রবর্তন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাহলে MICR প্রবর্তন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন। সুইফট কি ভাইয়া? সুইফট একটি পরিশোধ পদ্ধতি, সুইফট একটি পরিশোধ পদ্ধতি, ঠিক আছে। ডান ডান। তারপরে আসো ভাইয়া, নিচের কোন ব্যাংক বাংলাদেশ সর্বপ্রথম কিউকেস চালু করেন? জনতা ব্যাংক। কোন ব্যাংক কিউকেস চালু করেন? জনতা ব্যাংক। মানে সর্বপ্রথম MICR চালু করেন, মাত্র পারিছি ভাইয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারপর আসো ভাইয়া, কোনটি অনলাইন ব্যাংকের উদাহরণ? অনলাইন ব্যাংকের উদাহরণ হচ্ছে SMS ব্যাংক, SMS ব্যাংক, ঠিক আছে। ডান ডান। আর SMS এর পুনরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস, মেসেজ বা মেসেজ, ঠিক আছে। শর্ট মেসেজ সার্ভিস। মানুষের ATM কার্ড প্রবর্তন করেন কেন? ATM বা MICR এর মতো স্ট্যান্ডার্ড না? এটাও স্ট্যান্ডার্ড মান, এটাও স্ট্যান্ডার্ড মান। MICR ATM সেম জিনিস, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। তারপর আসুন সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায়, লাস্টের দিক দিয়ে খেলা আছে, আমি জাহাঙ্গীরনগর নিয়ে কথা বলবো, হ্যাঁ সবাই থাকিও। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায় কি, এটা আমি তোমাকে এভাবে একটু পড়াবো। হাঁপাই গেছি অনেকটা। ঢাবিয়ান এত লেট কেন? আরে ঢাবিয়ান মানে দিছে, কত বড় নাফরমান, অন্যজনের ঢাবিয়ান বলে, নিজেরা ঢাবিয়ান বলবা। একটা কথা কি, নিজের প্রতি আত্মবিশ্বাস নাই।
নিজের প্রতি কনফিডেন্স নাই ভাই, বিশ্বাস করো আমি সবাই বলে বেড়াতাম আমি জিপিএ 5 পাবো এইচএসসি পরীক্ষাতে। এইচএসসি পরীক্ষার আগের দিন 2 মাস আগে থেকে সবাইরে বলতাম জিপিএ 5 পাবো ইনশাল্লাহ। নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল। কারণ কি? কারণ হচ্ছে জিপিএ 5 পাবো এই কথাটা আমি কমসে কম 50 জন মানুষকে বলছি। পরীক্ষার রেজাল্টের পরে ওই 50 জন মানুষকে যাতে বলতে পারি জিপিএ 5 পাইছি, এই কারণে আমাকে পড়তে হবে। এই মোটিভেশন থেকে আমি বলে বেড়াইতাম জিপিএ 5 পাবো। ইভেন পরীক্ষার আগের দিন যতগুলো পরীক্ষা হয়েছে বন্ধু বান্ধব সবাইরে বলতাম, সবাইরে গণহারে জিপিএ 5 পাবো ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। কথা বুঝছো? আমার একটা পরীক্ষা খারাপ হয়েছে, সেটা হচ্ছে ভাইয়া বাংলা সেকেন্ড পেপারটা, বাকি সব পরীক্ষা ঠিক ছিল আলহামদুলিল্লাহ। কৃষি শিক্ষা বই জীবনও ধরি নাই, 75টা এমসিকিউ সলভ করে গেছে বিগত 3 বছরের 75টা। ওই 75টা এমসিকিউ থেকে কমন পড়ছে 25টা, দাগাইতে হবে 15টা, টানা 15টা, টানা 15টা দাগাই দিছি। কথা বুঝছো? নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের ছোট মনে করিও না, ঠিক আছে? নিজের ছোট করে রাখো না, বাইরে যে ছোটভাবে উপস্থাপন করো না, এটা অন্তরে বা নিজের মনে নিজের মনুষ্যত্বকে ছোট করে দেখা হয়। কথা বুঝছো? নিজেকে একটু বড় করে দেখো, আবার অহংকার করিও না। কথা বুঝছো? নিজেকে একটু বড় করে দেখো, জিনিসটা সুন্দর হবে। আমরা পড়ছিলাম কিনা ভাইয়া, বিজনেস সমান সমান সামেশন আই সামেশন টি প্লাস সামেশন এটি, টি অথবা সি এইভাবে থাকতে পারে, ট্রেড অথবা কমার্স, ঠিক আছে? এখন তোমাদের মনে আছে কিনা বলতো, আই মানে ইন্ডাস্ট্রি, টি অথবা সি মানে কি ভাইয়া? কমার্স বা বাণিজ্য, ডাবল এম ই আর সি, কমার্স অথবা ট্রেড বাণিজ্য। এটি টু ট্রেড বা অক্সিলারিজ টু ট্রেড, আর লিখলাম না, ঠিক আছে? এটা মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। এটা ভাইয়া ব্যবসার সংজ্ঞা পড়তে গিয়ে আমরা পড়ছি, তাই তো? পড়ছি কিনা? পড়ছি। তাহলে ব্যবসার সংজ্ঞা পড়তে গিয়ে এটা যদি আমরা পড়ি, তাহলে আমাকে বলো ভাইয়া, এটার আগে যদি ই লাগাই দিই হয়ে যাবে কি ভাইয়া? ই বিজনেস। কথার কথা হয় কি না? কথার কথাই মনে করো। এটার আগে যদি আই ই লাগাই, ই আই মানে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, এটা কিন্তু হয় না। অপশন আছে কোনটাতে? আবার অনেকে রে ভাই বলবে স্যার এটা পড়াইছে, এটা জীবনও দেখি নাই। কথার কথা, এটার আগে ই লাগাও তো ভাইয়া, ই ট্রেড বা ই কমার্স। বলতে পারি কিনা? বলতে পারি। ই এটি অথবা ই এটি, ই অক্সিলারিজ টু ট্রেড, বলতে পারি কিনা? আমাদের কাজ হচ্ছে মূলত এটা নিয়ে আর এটা নিয়ে, ঠিক আছে? এটা নিয়ে কাজ আর এটা নিয়ে কাজ। এখন আসো পরবর্তী প্রশ্নে যাই। এই বিজনেস, ঠিক আছে, ইলেকট্রনিক বিজনেস, অনলাইনে ব্যবসা করা এক কথায়, বা ইলেকট্রনিক উপায়ে বা আধুনিকায়ন উপায়ে ব্যবসা করাকে ইলেকট্রনিক বিজনেস বলে, বা অনলাইনে বা ইন্টারনেটে বিজনেস করাকে ইলেকট্রনিক বিজনেস বলে। সোজা বাংলা কথা ভাই, কথা বুঝছো? আমি তো এত সুশীল না, তাই গোছায় কথা বলতে পারি না, ঠিক আছে? এই বিজনেস থেকে একটা পার্ট আমরা পাই কিনা? ই কমার্স, ইলেকট্রনিক কমার্স পাই কিনা? পাই। বা ইলেকট্রনিক ট্রেড, বাণিজ্য, অনলাইনে কেনা বেচা বা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া, এটারই তো বাণিজ্য বলে, বাণিজ্য বলে। বুঝছো? বুঝছো? এই ইলেকট্রনিক কমার্স, ই কমার্স, ই কমার্সের একটা পার্ট হচ্ছে ভাইয়া ই মার্কেটিং, ইএম, ই মার্কেটিং, মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়াকে মার্কেটিং বলে। মার্কেটিং কি? এটা পড়ছি আমরা। মার্কেটিং ইজ a process by which company creates customer values and build a strong relationship. মার্কেটিং হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু আদায়ের জন্য সুদেরও ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। পড়ছো না সবাই? পড়ছো। তাহলে
ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রনিক উপায়ে যদি মার্কেটিং করা হয় সেটাই কি বলে? ই মার্কেটিং বলে কিনা? তাহলে ই মার্কেটিং ই কমার্সের একটা পার্ট না? পার্ট কিনা? পার্ট। ই কমার্সের আরেকটা পার্ট হচ্ছে ভাইয়া খুচরা কেনা বেচা। এটা হচ্ছে ভাইয়া ই রিটেইলিং, ই আর মানে ই রিটেইলিং। তবে অনলাইনে খুচরা ক্রয় বিক্রয়কে ই মার্কেটিং বলে বা কেনা বেচাকে ই মার্কেটিং বলে। বুঝছো কিনা? তাহলে আসে তো ই কমার্স কিসের অন্তর্ভুক্ত? ই বিজনেসের অন্তর্ভুক্ত। ডান ডান। তারপরে ই কমার্স থেকে ই মার্কেটিং, তাহলে ই মার্কেটিং কিসের অন্তর্ভুক্ত? পরীক্ষা প্রশ্ন আছে। ই কমার্সের অন্তর্ভুক্ত। আবার ই রিটেইলিং কিসের অন্তর্ভুক্ত? এটাও ই কমার্সের অন্তর্ভুক্ত। এইটুকু 100% ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার হলে বলো তো বিজনেস এটা কি এগুলোর চাইতে অনেক বড় না? এই সবগুলোর সমষ্টি কিন্তু বিজনেস, তাহলে এটা সবচেয়ে বৃহৎ না? তাহলে তোমরাই বলো কোনটি সবচেয়ে বৃহৎ? ই বিজনেস। ই কমার্স কিসের অংশ? ই বিজনেসের অংশ। ই মার্কেটিং কিসের অংশ? ই কমার্সের একটা অংশ। ই রিটেইলিং কিসের অংশ? ই কমার্সের একটা অংশ। 100% টপিক ক্লিয়ার কিনা একটু বলো। আর কি ভুল করবা? যেভাবেই প্রশ্ন আসুক পারতে হবে ভাইয়া, পারতে হবে। হ্যাঁ নজর লেগে যায়, বুঝছো? নজর লেগে যায়। রে ভাই আর এই তো পজিশন জিজ্ঞেস করতেছে, আমি বলতেছি ক্লিয়ার কিনা জিনিস। অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। আসো ভাইয়া, সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায়, তার মানে ভোক্তার কাছে পৌঁছে দেবে জিনিসটা, ভোক্তার কাছে পৌঁছে দেবে বিক্রয়ের মাধ্যমে। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায় আমি বলছি না ই রিটেইলিং, খুচরা কেনা বেচা বা কেনা বেচা। কেনা বেচা করা হলেই তো ভোক্তারা গিয়ে ভোগ করতে পারে, তাহলে সেটা কি হবে? সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ই রিটেইলিং। ই রিটেইলিং পাইছি পাইছি। তারপরে দেখো সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসা কোনটি? আবার আসছে একবার রাজশাহী 23-24 এই বছর, আরেকবার রাজশাহী 20-21, আরো 3 বছর আগের। ই রিটেইলিং, ই রিটেইলিং একবার ঘতে দিছে একবার ঘতে দিছে। তথ্য প্রযুক্তিতে প্রক্রিয়াকৃত ডেটাকে কি বলে ভাইয়া? কম্পিউটারস কনভার্স ডাটা ইনটু ইনফরমেশন। তাহলে ডাটাকে ডাটাকে কি বলে? প্রক্রিয়াকৃত ডাটাকে কি বলে? ডাটাকে প্রক্রিয়াকৃত করা হলে সেটাকে বলে ইনফরমেশন। তাহলে কম্পিউটারস কনভার্স ডাটা ইনটু ইনফরমেশন আইসিটিতে আছে, ঠিক আছে? তাহলে ইনফরমেশন বলে কোন ধরনের পণ্যের জন্য ই রিটেইলিং উপযুক্ত। এটা রাজশাহীতে আগে আসতো আইসিটি, এই কারণে আসছে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নাই। কোন ধরনের পণ্য জন্য ই রিটেইলিং উপযুক্ত? ভাইয়া ভোক্তার সাথে সম্পর্কিত, ভোগ করার জন্যই তো কেনা বেচা হয়। তাহলে ভোগ্য পণ্যের ক্ষেত্রে, ভোগ্য পণ্যের ক্ষেত্রে ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তারপরে আসো ভাইয়া HTML, ভাইয়া মার্কেটিং, সরি তো আইসিটি থেকে আগে আসতো, আসছে। আমি একটু পড়া দিচ্ছি, হ্যাঁ প্রতিটা পড়াবো না কারণ সবগুলো আমি পারি না, যেগুলো পারি সেগুলো পড়াচ্ছি। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাই সঠিক উত্তর। HTML এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। GSM এর পুনরূপ কি ভাইয়া? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তারপরে দেখো একটি অনানুষ্ঠানিক যোগাযোগের একটি রূপ কি? গ্রেপ বাইন, গ্রেপ বাইন ভাইয়া আইসিটির প্রশ্ন ভাইয়া এগুলো, হ্যাঁ কেউ ঘাবড়েও না। আরেকটা আছে এত এর ডেসিমেল কত? ভাই আমি নির্ণয় করতে জানি না, আমি আইসিটি পারি না, সোজা কথা ভাই। ওই কয়েকটা পারতাম, ফুল ফর্ম টুল ফর্ম এই কারণে জানতাম। কোনটি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত? ব্যবসা বাণিজ্যের সাথে ভাইয়া ইমেল, এটা কি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত? ই লার্নিং সম্পর্কিত? ই বুক সম্পর্কিত? নাকি ই কমার্স? ই বিজনেসের একটি পার্ট না? এই বিজনেসের একটি পার্ট, তাহলে এটা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত না? অবশ্যই এটা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত। তারপর আসো ভাইয়া IBM এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। আই মানে ইন্টারন্যাশনাল, বিতে হচ্ছে বিজনেস, এম হচ্ছে মেশিন, এক্সট্রা আছে কর্পোরেশন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। ICT এর পুনরূপ কি ভাইয়া? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। বি নাম্বার আছে
কম্পিউটার না। রকেট মোবাইল ব্যাংকিং সেবাটি কোন ব্যাংকের? এটা কোন ব্যাংকের? এটা ডাচ বাংলা ব্যাংকের। এটা কে না জানে ভাইয়া? তারপর আসো ভাইয়া, এটিএম অটোমেটিক দেখলে কাটবা, অটোমেটিক শব্দ দেখলে কাটবা, অটোমেটেড নট অটোমেটিক। তাহলে অটোমেটিক আছে কোন জায়গায়? কাটি অটোমেটিক, আইসি আছে বাদ, অটোমেটিক আছে বাদ, অল টাইম তো হবেই না, অটোমেটেড বলছে আমি, তাহলে অটোমেটেড টেলার মেশিন। গ্রাহক পরিচিত ফর্ম KYC এর পূর্ণরূপ কি জানতে চাইবে? কে তো হচ্ছে নো, ওয়াই তো হচ্ছে ইউর, সি তো হচ্ছে কাস্টমার, নো ইউর কাস্টমার। এটা কি করা হয় ভাইয়া? কাস্টমার সম্পর্কে তুমি জানবা কেন? নো ইউর কাস্টমার, গ্রাহক পরিচিতি ফর্ম, কাস্টমার সম্পর্কে তুমি জানবা কেন? তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য। এই কারণে দেখবা ভাইয়া ভালো ভালো কোম্পানিগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে যখন পণ্য কেনো, তোমার নাম ঠিকানা সব রেখে দেয়, তোমার সাথে আবারও কন্ট্যাক্ট করে, স্যার আমাদের আগের প্রোডাক্টটা কেমন হয়েছিল, আশা করি ভালো হয়েছিল, আপনার প্রোডাক্টটা ফুরিয়ে গেলে আমাদেরকে বলবেন, আপনাকে ডিসকাউন্টটা আমরা আরেকটা দিব, কোনো সমস্যা, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের ঘড়ি, আমাদের ফ্রিজ, আমাদের টিভি, আমাদের শাড়ি। সম্পর্ক সৃষ্টি করা হয় কিসের মাধ্যমে? গ্রাহক পরিচিত ফর্ম বা নো ইউর কাস্টমার, এটাকে বলে। KYC এর পুনরূপ জানতে চাই। তারপর আসো ভাইয়া জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখি। MFS এটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মেবি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে, তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমি, হ্যাঁ। হুইচ MFS provider is the current market leader of that sector in বাংলাদেশ? মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে বর্তমানে কারা মার্কেটে লিড দিচ্ছে সে কথা বলছে। কারা ভাইয়া? বিকাশ। বর্তমানে নগদের পাংখা গজাইছে, নগদ কাজ করতেছে, পাংখা গজাইতে মানে ভালো কিছু বলতেছে আমি, কাজ করতেছে। এই কারণে নগদে কি করছে? একটা নেগেটিভ মার্কেটিং করছে, এটা অনেকে ধরতে পারবে না। তারা নেগেটিভ মার্কেটিং কেমনে করছে জানো? এই নগদে ক্যাম্পেইন করছে একটা, সেটাতে বলছে বতে বোকা না হয়ে নতে নগদে আসুন। তার মানে কি? বতে বোকা না হয়ে, তার মানে বিকাশে না গিয়ে, বিকাশের ব কিন্তু প্রথম অক্ষর, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বুঝি, অস্বীকার করার কিছু নাই, কথা বুঝছো? এরকম নেগেটিভ মার্কেটিং এগুলো আমরা বুঝি। তার বতে বোকা না হয়ে, তার মানে বিকাশে গেলে তুমি বোকা হবা, আমার কাছে আসো, আমি আরো কম টাকায় তোমাকে সার্ভিস দিচ্ছি, তাহলে নতে নগদে আসো, কথা বুঝছো? এটা হচ্ছে তাদের একটা নেগেটিভ মার্কেটিং। তাহলে বর্তমানে লিড দিচ্ছে কারা? বিকাশ। তারপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু অফিসিয়ালি ক্লাসিফাই বিটকয়েন অ্যাজ লিগাল কারেন্সি? তাহলে বলতেছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, কোনটা প্রথম কান্ট্রি, টু অফিসিয়ালি ক্লাসিফাই, অফিসিয়ালি শনাক্ত করতে বিটকয়েনকে অ্যাজ লিগ্যাল কারেন্সি, লিগ্যাল কারেন্সি হিসাবে শনাক্ত করতে। তাহলে অফিসিয়ালি লিগ্যাল কারেন্সি হিসাবে বিটকয়েনকে শনাক্ত করতে কোনটা প্রথম দেশ? এটা হচ্ছে ভাইয়া EL সালভেডর, ঠিক আছে ভাইয়া। তারপর আসো, হুইচ ব্যাংক ফার্স্ট ইনিশিয়েটেড দ্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস? হ্যাঁ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হবে এটা, MFS মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। হুইচ ব্যাংক ফার্স্ট ইনিশিয়েটেড দ্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ? কারা, কোন ব্যাংক ফার্স্ট ইনিশিয়েটেড, প্রথম উদ্যোগ গ্রহণ করছে দ্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ইন বাংলাদেশ, বাংলাদেশে? এটা প্রথমে করছিল কারা? প্রথমে করেছিল ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংক প্রথম শুরু করছে, কিন্তু মার্কেটে লিড দিচ্ছে কারা এই বিষয়ে? বিকাশ। মাঝখানে নগদ খেলতে চাইছিল, অনেকটা সফল হয়েছে, নেগেটিভ মার্কেটিং করে মার্কেট জমায় ফেলছিল অনেকটা, কথা বলছো, ভালো করছে অনেক। তারপরে ভাই এগুলো জানার দরকার নাই, বাজেট টাজেট এগুলা ব্রিজের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর আসো ভাইয়া USB দরকার নাই, তারপরে জানলে জানতে পারো কি আছে এখানে। ইউনিভার্সাল সিরিয়াল বাস, হু ডেভেলপড জুম অ্যাপ, জুম অ্যাপটা ডেভেলপ করছে কে? দরকার নাই জানা, তারপরে জানো এরিক ইয়ার্ন। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো, এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো।
সুলেমান শকুন যে নাই, বিদেশে পালাইছে। কিছুই বুঝলাম না, কেন বুঝলাম? আমি তো বাংলা অর্থ সহ করে দিছি ভাই, এগুলা পড়ায়ও না। এমন কোন মাথা গরম করা হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, স্কিপ করে চলে যায়। এগুলো আনে না স্লাইডে, আমি তো স্লাইড না, আমি তো পুরো বই শুদ্ধ নিয়ে আসছি। ঠিক আছে, অনেক মজা পেয়েছিলাম, আসলে অনেক মজা দিছিল। ঠিক আছে, এই মার্কেটিংটা একটু বোঝাবেন ভাইয়া, আমার নেট চলে গেছিল, একটু কষ্ট করে দেখতে হবে, কারণ হচ্ছে তোমার কারণে 210 জন পোলাপান বিরক্ত হবে। কথা বুঝছো? মাইন্ড করো না প্লিজ। হ্যাঁ, ওরা আবার বলবে তোমার সাথে আমার লবিং আছে, যদি আলাদা করে বোঝাইতে চাই। ম্যানেজমেন্ট ক্লাসে ইংলিশ, আরে ভাই কত কিছু শোনা লাগবে, কত গাল খাওয়া লাগছে কত বছর। এই ব্যবসায়ের ধরন 9 কোনটি? B2B, বিজনেস টু বিজনেস, জানি আমরা সবাই। C2B, কাস্টমার টু বিজনেস, জানি আমরা সবাই। P2P, এটা এক জায়গায় দিচ্ছে পার্টনার টু পার্টনার বিজনেস, আর যা দিচ্ছে পিয়ার টু পিয়ার বিজনেস, দুইটাই কারেক্ট। পিয়ার টু পিয়ার বিজনেস আর পার্টনার টু পার্টনার মানে অংশীদার অংশীদার। ঠিক আছে, সমশ্রেণীর ব্যবসা আর কি। হ্যাঁ, সমশ্রেণীর ব্যবসায়। আর এক্স টু এক্স নামে কোনো মডেল নাই ব্যবসায় মূলত, তাহলে এটা সঠিক উত্তর। ঠিক আছে, বিটকয়েন কি? এটা হচ্ছে ডিজিটাল মুদ্রা। এটা কি ভাইয়া? ডিজিটাল মুদ্রা। অনলাইনে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা সাধারণত কোন পক্ষকে ব্যবহার করে? বিক্রেতা তৃতীয় পক্ষকে ব্যবহার করে। অনলাইনে বিক্রয় করে কারা? বিক্রয় করবে কারা? উৎপাদকরা। উৎপাদক বিক্রয় করবে। কাদের কাছে বিক্রি করবে? মূলত ভোক্তাদেরকে বিক্রি করবে, ভোক্তাদের কাছে। তার মানে ভোক্তাদেরকে উদ্দেশ্য করে পণ্য তৈরি করে ভোক্তাদের কাছে বিক্রি করার জন্য। কিন্তু উৎপাদকের সাথে ভোক্তার সরাসরি কানেকশন, নাকি মাঝখানে পাইকার লাগে, ডিলার লাগে, বা খুচরা ব্যবসায়ী লাগে? এরা কারা? এরা কারা? এরাই হচ্ছে তৃতীয় পক্ষ। ঠিক আছে, তাহলে অনলাইনে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা সাধারণত তৃতীয় পক্ষকে ব্যবহার করে। ঠিক আছে, অনলাইনে না, খালি যে কোনো ব্যবসার ক্ষেত্রে তৃতীয় পক্ষকে ব্যবহার করা হয়। B2C কোন ধরনের ব্যবসায়? B2C, বিজনেস টু কনজিউমার, তার মানে ব্যবসায়ী কাস্টমারের কাছে বিক্রি করতেছে ডিরেক্ট। বিজনেস টু কনজিউমার, ব্যবসায়ী ভোক্তার কাছে বিক্রি করতেছে, ভোক্তা কি করবে? ভোগ করবে, তার কেনা বেচা হচ্ছে না। ই রিটেইলিং। নিচের কোনটি ব্যবসায় যোগাযোগ সাংগঠনিক প্রতিবন্ধকতা? কোনটি সাংগঠনিক প্রতিবন্ধকতা? তথ্যের প্রতিশ্রুতি, তথ্য যেভাবে দেয় সেভাবে কিন্তু পায় না। মনে করো সাম্প্রতিক বাজারে একটা বই খুবই পাইরেসি বিক্রি করে, ইংলিশ বই, নাম বললাম না, নাহলে তোমরা বলবো আমি বিজ্ঞাপন দিচ্ছি। আমিও বইটা পড়ি, কথা বুঝছো, পড়ি, ভালো লাগে। তো ওই বইটা পাইরেসি হচ্ছে। আমি অনলাইনে দেখলাম বইটা বলতেছে বইটা বাজারে স্টক সীমিত, খুব অল্প কয়েকটা কপি আছে, আপনি আপনার কপি বুঝে নিন। মার্কেটিংটা এভাবেই করে। তো ওই বিজ্ঞাপন দেখে আমি বইওয়ালার অর্ডার দিছি। আমি বইওয়ালার অর্ডার দেওয়ার পরে বইয়ের দাম আছে কত? 550 টাকা। বলছে অমুক লেখকের বই, এই 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 ফিচার সব কিছু পাবেন। কিন্তু বই আনার পরে দেখছি বইয়ের পাতা নাই, সেলাই ঠিক নাই, আঠা ঠিক নাই, উঠে যাইতেছে, কাগজের কোয়ালিটি খারাপ। তাহলে প্রতিশ্রুতি ঠিকঠাক মতো পাই না। তাহলে কি ভাইয়া? তথ্যের প্রতিশ্রুতি, এটা হচ্ছে ভাই সাংগঠনিক প্রতিবন্ধকতা। লেনদেনের ধরন অনুযায়ী ই রিটেইলিং, আবার বলছে রিটেইলিং, তাহলে ব্যবসায়ী ভোক্তার কাছে বিক্রি করবে। B2C, B2C, বেগম রোকেয়া 17-18। কোম্পানির প্রযুক্তির মাধ্যমে যারা আউটসোর্সিং করে তাদেরকে কি বলে ভাইয়া? যারা আউটসোর্সিং করে তাদেরকে ফ্রিল্যান্সার বলে, ফ্রিল্যান্সার বলে। তারপরে দেখো ভাইয়া, B2C বলতে কি বোঝায়? বিজনেস টু কমার্স হবে, কাস্টমার হবে না ভাইয়া। শেষে থাকলে কনজিউমার দিবা, অবশ্যই কি দিবা? কনজিউমার। শুরুতে থাকলে কি দিবা? কাস্টমার। আর শেষে থাকলে কি দিবা ভাইয়া? শেষে থাকলে দিবা
কনজিউমার, কোনো বিভ্রান্তি নাই, ঠিক আছে। আরেকটা আছে C2C, এটাতে কনজিউমার টু কনজিউমার দিবা, এটাতে কি দিবা কনজিউমার টু কনজিউমার, এটা খালি আমি বলে দিলাম। আর শুরুতে দেখলেই কাস্টমার, শুরুতে সি মানে কাস্টমার, শেষে সি মানে কনজিউমার, এইটুকু মাথায় রাখবা। আর একটা মাত্র এক্সেপশনাল বললাম, কার্য পরিধির বিচারে বেশি বড় কোনটি? আমি যে ওই জায়গায় দেখেছি ভাই, ই বিজনেস সবচেয়ে বড় না? ই বিজনেস বা ই ব্যবসায়টা সবচেয়ে বড় না? অবশ্যই সেটা সবচেয়ে বড়। ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় অবদান কোনটি? সবচেয়ে বড় অবদান কোনটি? ভাই কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পায় না? কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পায় কিনা? পায়, পায়। তারপরে দেখো, কোন কোম্পানি সর্বপ্রথম ই বিজনেস প্রবর্তন করেন? অবশ্যই অবশ্যই ভাইয়া Amazon.com, Amazon.com। তাহলে সর্বপ্রথম ই বিজনেস প্রবর্তন করে কে? Amazon.com। অনেকে IBM বলতে পারো, কিন্তু না, IBM হবে না। কেন IBM হবে না? 1996 সালে প্রথম অনলাইনে ব্যবসায় যাত্রা শুরু করে তারা। তাদেরটা আগে অফলাইনে ছিল, 1996 সালে যাত্রা শুরু করেন, কিন্তু সর্বপ্রথম ই বিজনেস প্রবর্তন করেন কারা? Amazon.com, ঠিক আছে। তথ্য মাথায় রাখিও। চেকের আধুনিক বিকল্প কোনটি? চেকের আধুনিক বিকল্প ভাইয়া এটা ইয়ের প্রশ্ন, ফাইন্যান্সের প্রশ্ন, মুখস্থ বিদ্যা ভাইয়া, করে ফেলিও। কোনটা হবে ভাইয়া? ATM কার্ড। আধুনিক অফিসে, এটা কিন্তু রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফাইন্যান্সের প্রশ্ন, যেহেতু একটা প্রশ্ন দুইটা প্রশ্ন এরকম এসে থাকে। আধুনিক অফিসে যোগাযোগের জন্য কোন যন্ত্রটি ব্যবহার অপরিহার্য? কম্পিউটার ছাড়া চলবে না, কম্পিউটার লাগবে, মাস্ট বি, ঠিক আছে। কম্পিউটার আছে, কম্পিউটার, হ্যাঁ। তারপরে আসো ভাইয়া, নিম্নের কোনটি ইন্টারনেটে পণ্য সেবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত? তাহলে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, কিসের সাথে? ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। ক্রয় বিক্রয় বললে কি কমার্স বা ট্রেড বলছি না? কমার্স বা ট্রেড মনে আছে? আর ই মার্কেটিং বললে কি ভাইয়া? পণ্যটা পৌঁছে দেওয়া, বিক্রয়ের পরে পৌঁছে দেওয়া, বলছিলাম বা পণ্যটা সম্পর্কে জানানো, এটা হচ্ছে মার্কেটিং। বা পণ্য সম্পর্কে জানানো, কাস্টমারকে জানানো। এই বিজনেস কি ভাইয়া? এই বিজনেস হচ্ছে এই জিনিসগুলো মিলে হয় বিজনেস, ঠিক আছে। এই রিটেলিং বলতে কি বোঝায়? ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয়, পাইছো? নিচের কোনটির পরিধি সবচেয়ে ব্যাপক? অবশ্যই বিজনেস। দেখছো কেন ওইটা আমি পড়াইছি, বারবার আসছে। MICR এর পুনরূপ কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। তাই আমি বলছি ইঙ্ক শব্দটা দেখবে আগে, ইঙ্ক নাই কাটা, ইঙ্ক আছে এই জায়গায়, এটাও কাটা। KYC দেখছো পুনরূপ চলে আসে। নো ইউর কাস্টমার হতে পারে, চেক হবে না। কাস্টমার, নক ইউর কাস্টমার আছে বাদ, নোন আছে বাদ, চেক আছে বাদ। তাহলে নো ইউর কাস্টমার, ঠান্ডা মাথায়। শেষে কিন্তু তা বড় কাছে। কোন সুবিধাটি ক্রেডিট কার্ডে আছে কিন্তু ডেবিট কার্ড নাই? কিছু বলবো, একটু জয় বাংলা করে দেয়। ক্রেডিট কার্ডে আছে, ডেবিট কার্ডে নাই। এখন আসুন, ঋণ সুবিধা। তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তোমার ক্রেডিট কার্ডের মাধ্যমে সুবিধা দিবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে সুবিধা কেন দেয় একটু বলি। একটা পণ্য কিনছো তুমি 500 টাকা দিয়ে, কিনলা তো কিনছো। কে কে আছে এখানে সত্যি করে বলবা কাদের বাসায় ক্রেডিট কার্ড ইউজ করে? ইসরাত জাহান প্রীতি, ঠিক আছে। তাহলে ইসরাত জাহান লিখলাম। ইসরাত জাহান, তুমি বলো তো 500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলা, তোমার কাছে টাকা নাই, ক্রেডিট কার্ড আছে, তুমি ক্রেডিট কার্ডে পরিশোধ করছো। তুমি কি তাদেরকে 1 টাকাও দিছো না? তোমার ক্রেডিট কার্ডে একটা অ্যামাউন্ট উঠে রয়েছে যে 500 টাকা অমুক কোম্পানি পাবে। এটাই তো জিনিস, এটাই জিনিস। এখন অমুক কোম্পানি পাবে, ক্রেডিট কার্ডের সুবিধা আছে, তুমি এই টাকাটা 1 মাস দাও নাই, তোমার এই টাকার উপরে 15%, আরো বেশি হতে পারে, কম হতে পারে, কথার কথা 15%-এর সুদ যুক্ত হয়েছে। তাহলে 10% হলো 50, 15% হলো 75, তাহলে 575 টাকা হয়ে গেছে 1 মাস পরে। 1 মাস পরে 575 টাকা হয়েছে।
আবার 2 মাস পরে, দ্বিতীয় মাস পরে আবারও 15%, তাহলে 500-র উপরে না, 575-এর উপরে আবার 15% ধরবে। হিসাব করো, তৃতীয় মাস হয়েছে, এই 575 প্লাস 15% এটা অ্যাড করবা। আবার তৃতীয় মাসে এটার সাথে আবার ওইটার সাথে হতে হতে দেখা যাবে 1 বছরের মধ্যে 500 টাকা 1000 টাকা হতে পারে। পারে কি না? পারে। তোমার ঋণকে বাড়িয়ে তুলবে, তোমার কাছ থেকে সুদে টাকা নিবে, সুদ খাবে। সুদ দেওয়া আর নেওয়া সমান অপরাধ। সুদ বলো আর ঘুষ বলো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, যারা সুদ ছাড়ে না তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা বাকারায় আছে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে কি পারবা তোমরা? পারবা না। ডেবিট কার্ড ইউজ করা যাবে? যাবে না। সুদি কোনো কারবারে লেনদেন করা যাবে? যাবে না। তুমি সুদ দিবা কেন? এটা তো সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে অবৈধ কাজ করা। খারাপ শব্দ মুখ থেকে উচ্চারণ করলাম না। নিজের আপন মায়ের সাথে অবৈধ কাজ করা কি জায়েজ? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ না? নিকৃষ্ট কাজ। তাহলে কি করতে হবে? লাথি মারতে হবে সুদকে। সুদি কোনো কারবারে যারাই আসো, 200 জন, 300 জন, 500 জন, 1000 জন, 10,000 জন, যারাই দেখবা সবাইকে বলে দিচ্ছি, সুদি কোনো কারবারে কোনো প্রকার কোনো লেনদেন করবা না। ঠিক আছে? 2টা কথা বলছে, একটা হাদিসের, একটা কোরআনের আয়াত সরাসরি। আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে না চাইলে সুদটা ছেড়ে দিও। এরকম যত প্রকার লেনদেন আছে সব বাদ দিতে হবে। ঠিক আছে? ডান। রিয়াজ ভাইয়ের কারণে লেট হয়েছে। ডান ডান। তারপর আসো ভাইয়া। চার্জ হয় নাই, চার্জে দেওয়া ছিল। আমি কি করতাম কা 10টা ক্লাস 11টা কর। আমি কি করবো? আমি বলছিলাম জিজ্ঞেস করে টাইম দিচ্ছি। It's 10:02 p.m. ওকে, আসো শুরু করি পরবর্তীতে। তাহলে ঋণ সুবিধা, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা। পিন শব্দের অর্থ কি? পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পার্সোনাল, অনেক মনে করতে পারবে ডাবল এন ই হবে না, ডাবল এন ই হবে না, পাবলিক হবে না, প্রাইভেট হবে না। পার্সোনাল, PERSONAL, পার্সোনাল মানে ব্যক্তিগত। এই ব্যক্তিগত, ঠিক আছে? নিজস্ব ব্যবস্থা গড়ে তোলে চুক্তির ভিত্তিতে। পড়ে ফেলছি ভাইয়া, আউটসোর্সিং। তারপর আসো, ই কমার্স লেনদেনের অধীনে বিক্রেতা এবং ক্রেতা উভয় ব্যবসা প্রতিষ্ঠান। উভয় ব্যবসা তার মানে বিক্রেতাও ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্রেতাও ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে বি টু বি কই আছে? বি2বি আছে। তারপর দেখো, ই কমার্স হলো ড্যাশের অংশ। ই কমার্স অনেকে দিবা সেবার অংশ, আমি জানি। ই কমার্স সেবা প্রদান করে, ঠিক আছে, কিন্তু এটা কি ব্যবসায় না? এটা ব্যবসা কি না? এটা ব্যবসার একটা অংশ। তাহলে কারবার আছে, ব্যবসা নাই। ব্যবসায় যে কথা কারবার সে কথা না, সে কথা কিনা? ব্যবসায় যে কথা কারবার সে কথা কিনা? সে কথা হইলে কারবারের অংশ।
সেবার অংশ না। সেবা দিচ্ছে ঠিক আছে, কিন্তু মূল কি, এটার মূল জিনিসটা কি? ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রনিক উপায়ে ব্যবসা করা। তাহলে ইলেকট্রনিক উপায়ে ব্যবসা করা হলে কারবারের অন্তর্ভুক্ত। ডান। SMS এর পুনরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। বলে ফেলছি, শর্ট মেইল আছে বাদ, সিক্রেট আছে বাদ, শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ স্ট্যাটাস হবে না, খ নাম্বার হবে। ডান। তারপর আসো 13 নম্বর, ব্যবসায় নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা। এখানে আমি একটু তাড়াতাড়ি টানবো, কারণ হচ্ছে এখানে তোমরা সবাই বলো CSR এর পুনরূপ কি? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। পাইছি। তারপর আসো ভাইয়া, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ বা উপলব্ধি কি বলে? ভাইয়া কোনো কিছু সম্পর্কে, ভালো মন্দের সম্পর্কে, উচিত অনুচিত সম্পর্কে বোধ বা উপলব্ধিকে কি বলা হয় ভাইয়া? মূল্যবোধ বলে। আর ব্যবসায়ের ক্ষেত্রে তোমার উপলব্ধি কি বলে ভাইয়া? ব্যবসায় মূল্যবোধ। আর ভাইয়া ভালো মন্দ বিচার বিবেচনা করে সঠিকটা গ্রহণ, মন্দটা বর্জন করাকে বলা হয় নৈতিকতা। আর ব্যবসায়ের ক্ষেত্রে এটা হলে ব্যবসায়িক নৈতিকতা বলা হয়। ঠিক আছে, তাহলে উপলব্ধি বা বোধ যদি থাকে, কি বলা হয় ভাইয়া? উপলব্ধি বা বোধকে বলা হয় নৈতিক, উপলব্ধি বা বোধকে বলা হয় মূল্যবোধ। আর ব্যবসায়ের ক্ষেত্রে যদি উপলব্ধি বা বোধ পাও, তাহলে সেটা হবে ব্যবসায়িক মূল্যবোধ। আর ভালোকে গ্রহণ, মন্দকে বর্জন, ভালোকে গ্রহণ, মন্দকে বর্জন, এটাকে বলা হয় নৈতিকতা। আর ব্যবসার ক্ষেত্রে হলে ব্যবসায়িক নৈতিকতা। তারপর আসুন, কোন প্রতিষ্ঠানে ব্যবসায় সমর্থনমূলক সেবা দিয়ে থাকে? BSCIC, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কালকে পড়েছে এটা। ইট ভাটায় কোন ধরনের দূষণ হয়? ইট ভাটায় হয়ে থাকে ভাইয়া তোমার বায়ু দূষণ হয় এবং মাটি দূষণ হয়। কেন? ইট পোড়াইলে ভাইয়া ধোঁয়াগুলো বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে, আর ইটটাকে পোড়াইলে ভাইয়া আশেপাশের মাটিগুলো দূষিত হয়। তাহলে বায়ু দূষণ এবং মাটি দূষণ। তারপর আসো, নিচের কোনটি ব্যবসায়িক নৈতিকতার আওতা বহির্ভূত? কোনটি ব্যবসায়িক নৈতিকতা নয়? মুনাফা বৃদ্ধির লক্ষ্যে আইনসিদ্ধ ব্যবস্থা গ্রহণ না করা। আইনসিদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হইলে হইতো না, গ্রহণ না করা বলছে, এই কারণে আওতা বহির্ভূত। তারপর আসো, ব্যবসায়িক নৈতিকতা হচ্ছে ভাইয়া পরবর্তীতে উল্লেখিত সবগুলো কি আছে দেখি। সমাজ ও পরিবেশ বিনষ্টকারী কার্যকলাপ থেকে বিরত থাকা। ঠিক আছে, মাপ ওজনে, ঠিক ওজনে পণ্য বিক্রি করা, এটাও নৈতিকতার মধ্যে পড়ে। তারপর আসো, ইংলিশ প্রশ্ন আমি পড়াইলাম না, সময় কম এই কারণে। ঠিক আছে, কালকে একটু মনে করে দিও, এগুলো ইংলিশটা আমি পরে দেবো। কোনটির অভাবে ভেজাল ও নকল পণ্য সরবরাহ বৃদ্ধি পায়? ভেজাল, নৈতিকতা, মূল্যবোধের অভাবে। তারপরে দেখো, ব্যবসার আশেপাশে পরিবেশের সুস্থতা বজায় রাখে সমাজের কোন শ্রেণীর প্রতি বা অনেক শ্রেণীর প্রতি দায়বদ্ধতা রয়েছে? ক্রেতা, ভোক্তা, সাধারণ সম্প্রদায়। এখানে কারা বেনিফিট পাচ্ছে? ব্যবসার আশেপাশের পরিবেশের সুস্থতা বজায় রাখে, তাহলে সমাজের মানুষগুলো পাচ্ছে না। সাধারণ সম্প্রদায়, তাহলে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন। তারপরে দেখো, মানুষের পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালের, শিশু শ্রম বন্ধ আইন 1995। কালকে পড়েছে এগুলো, আর পড়লাম না। ঠিক আছে, বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচি ও বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিতে নিচের কোন প্রতিষ্ঠান অবদান সবচেয়ে বেশি? গেটস ফাউন্ডেশন। মুখস্থ বিদ্যা এগুলা। অন্য প্রতিষ্ঠান চেয়ে এগিয়ে থাকার জন্য কোনটি বেশি প্রয়োজন? পণ্যের মান ভালো হওয়া প্রয়োজন। রিডিউস, রিউজ, রিসাইকেল। মূল্য সংযোজন কর কিসের উপর ধার্য করা হয়? কিসের উপর ধার্য করা হয়? দ্রব্য ও সেবার উপর ধার্য করা হয়। কোনটি খাদ্য সংরক্ষক নয়? অনেকে ফরমালিন মনে করবা না, ফরমালিন দিয়ে অনেক দিন ধরে খাদ্য সংরক্ষণ করা যায়, কিন্তু দেহের জন্য ক্ষতিকারক। ইস্ট, এটাও সংরক্ষক, এটাও সংরক্ষক। ভিনেগার, ইস্ট, ফরমালিন, কিন্তু কাস্টার নামে কোনো জিনিসে পাইলাম না, এটা সংরক্ষক না। একটি কোম্পানি ব্যবসায়িক নৈতিকতা উন্নতিকল্পে প্রথমে কোন পদক্ষেপ গ্রহণ করবে? তাহলে ব্যবসায়িক নৈতিকতা উন্নতিকল্পে কোন পদক্ষেপ গ্রহণ করবে? নৈতিকতার কোড প্রণয়ন করবে। নৈতিকতা কি এটা সবাইকে জানাতে হবে, এটা সম্পর্কে সচেতন হতে হবে। বাংলাদেশে একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান প্রাণ RFL প্রতি বছর বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনে প্রচুর অর্থ ব্যয় করে। এই অর্থের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিচের কোন দায়িত্ব পালন করে? কর্পোরেট সামাজিক দায়িত্ব বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার আইন 1995। ইটের ভাটা, মাটি ও বায়ু দূষণ, আর বললাম না। ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকে কিসের অন্তর্ভুক্ত? ব্যবসায়িক নৈতিকতা না মূল্যবোধ? তোমরাই বলো। ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকা, তাহলে এটা কি করছে ভাইয়া? এটা করছে কি?
ভালোকে গ্রহণ করছে, মন্দকে বর্জন করছে। ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করলে এটা হচ্ছে ব্যবসায় নৈতিকতা। অনেকে মূল্যবোধ দিবে না। ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকার জন্য সে ভাবতেছে, এটা হচ্ছে তার উপলব্ধি। ভাবতেছে তার মানে উপলব্ধি করছে। যদি ভাবতেছে বলতো তাহলে দিতাম মূল্যবোধ, কিন্তু এখানে কি করছে ভাইয়া, বিরত থাকছে। বিরত থাকা নৈতিকতার মধ্যে পড়ে। আই হোপ ক্লিয়ার। শিল্পায়নের নেতিবাচক দিক কোনটি? নেতিবাচক দিক কোনটি শিল্পায়নের? পরিবেশ দূষণ। বাংলাদেশে কত সালে পরিবেশ আদালত আইন, পরিবেশ সংরক্ষণ নীতি আইন, নীতি বিধি তিনটা পড়াইছি, পড়ানোর পর বলছি পরিবেশ আদালত আইন 2000। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার হয় নাই। আর কালকে থাকিও, কালকে কাঙ্ক্ষিত পরিমাণ না হইলে কিন্তু জনকের উপরে স্পেশাল করার ট্রাই করবো না। আমি নর্মালি পরে যাব, যেভাবে এমসিকিউ আসবে সেভাবে পরে যাব। এক্সাম তো নিতে চাই, তোমরা তো থাকতে চাও না। এক্সাম নিয়ে লাভ কি? ক্লাস করে না, এক্সাম দিয়ে লাভ আছে? ক্লাস 6টা হয়েছে, আরো 4টা বাকি আছে, 10টা নিবে বলছি। আর ভাই ভালো কথা বলি, বইটা 50 কপির মতো আসছে, স্টকে আছে 50 কপির মতো, নিতে পারো। আর এটা 500 কপির মতো আছে, এটাও নিতে পারো যারা নাও নাই। কোয়েশ্চেন ব্যাংক অ্যাভেলেবেল আছে। তোমাদেরকে একটা ফর্ম দিচ্ছি, যারা ডিসকাউন্টে নিতে চাও বা আর্থিক প্রবলেম আছে তারাও চালিয়ে নিতে পারবা। খালি বলবা রাহান ভাইয়ের সাথে কথা হয়েছে, ফর্ম ফিল আপ করছি, এ কথা বললে হবে, বা তোমাকে কল দেওয়া হবে নাম্বার থেকে, ঠিক আছে? গুগল ফর্মটা ফিল আপ করে রাখিও যাদের বই লাগবে, ঠিক আছে? কালকে অফ দিলে ভালো হইতো। তুমি না করলে পরে করিও, কালকে কেন অফ দিব? এই ক্লাস শেষ করো ঠিক মতো, তোমাদের রেসপন্স পায় নাই ঠিক মতো, ঠিক মতো রেসপন্স পায় না। মনে করছি আমার 4-5 হাজার স্টুডেন্ট তো হবে, বই নিচে 4-5 হাজার স্টুডেন্ট, বই নিচে ক্লাস করতেছে না, তারা কি সংশোধন করবে না? আচ্ছা ঠিক আছে, আর বেশি লম্বা করলাম না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।